নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পাঠ করতে চলেছি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প সুখ অসুখ। গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে একটা নিবেদন, যদি গল্পটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি পারেন তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করবেন। চ্যানেলে যদি আজকে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা কিন্তু অন করতে ভুলবেন না। আসুন তাহলে সকলে মিলে এই সুন্দর গল্পটি আমরা একসাথে শুনে নিই। রিকি কোথায় গেল? অনেকক্ষণ থেকে রিকিকে কোথাও দেখতে না পেয়ে উসকুস করে প্রশ্নটা খানিক আপন মনেই মুখ থেকে বেরিয়ে গেল, আর আমার গলাটা ঠিক শুনে ফেলল বিনীতা আন্টি। মুখ টিপে চোখ পাকিয়ে হেসে জিজ্ঞেস করল, তুই তো একদম বউকে চোখে হারাচ্ছিস, তোর বউটা কি আর ভ্যানিশ হয়ে গিয়েছে? লজ্জা পেলাম। ছোট পিসির ড্রয়িং রুমটা এখন একদম জমজমাট, সোফায় একটাও বসার খালি জায়গা নেই। জেঠু থেকে ছোট কাকা আমাদের গোটা ফ্যামিলিটাকেই ছোট পিসি আজ নেমন্তন্ন করেছে। উপলক্ষ আমি আর রিকি, আমাদের বিয়ের পর জোরে নেমন্তন্ন। আমাদের গোটা পরিবার ছাড়া ছোট পিসি ওর হরিহরাত্মা বন্ধু বিনীতা আন্টিকেও ডেকেছে। আমাদের পরিবারে বড়দের সঙ্গে ছোটদের সম্পর্কটা একটু ফর্মাল গোছের, বড়রা ছোটদের পেছনে লাগে না, কাজেই নতুন বউকে নিয়ে চটুল মন্তব্যের কোনো প্রশ্নই ওঠে না। তাই জেঠু কাকুরা বিনীতা আন্টির কথা না শোনার ভান করল, আর আমিও অস্বস্তি বাঁচাতে সোফা ছেড়ে উঠে গেলাম। ছোট পিসির ফ্ল্যাটটা পেল্লায়। প্রমোটারকে নিজের পৈতৃক জমি বাড়ি দিয়ে বিনিময়ে একরাশ টাকার সঙ্গে পাশাপাশি দুটো 1400 স্কোয়ার ফিটের ফ্ল্যাটকে জুড়ে পিসেমশাই নিজের পেল্লায় ফ্ল্যাটটাকে করেছেন। এখানে বেডরুমের সংখ্যাই 6, তাই রিকি কোন ঘরে আছে ঘুরে ঘুরে খুঁজে বার করে দেখতে হবে। আমি আলগোছে সব বেডরুমের খোলা দরজা দিয়ে চোখ বোলাতে লাগলাম। রিকিকে কোথাও দেখতে পেলাম না। রিকি কি তাহলে টয়লেটে গেল? চোখের সামনে না থাকলেও ভেতরে ভেতরে আমি রিকির গতিবিধি লক্ষ্য রেখেছি। আমার 20 হাত দূরে থাকলেও আমি রিকির পারফিউম মাখানো গায়ের গন্ধ পাই। অনেকক্ষণ হয়ে গেল সেটাও পাচ্ছি না। আমি ছোট পিসির কিচেনে এলাম। ছোট পিসির সঙ্গে কিচেনে মা কাকিমা সবাই। ছোট পিসি কিছু রান্না নিজে করেছে, আর বাকিটা বাইরে থেকে অর্ডার দিয়েছে। রান্নার ফাঁকে সবাই মিলে একটা আড্ডাও চলছে। এখন তো আড্ডার বিষয়বস্তু একটাই, আমার সদ্য হওয়া বিয়ে। আমাকে দেখতে পেয়েই মা জানতে চাইল, ডিভিডিগুলো এনেছিস তো? ডিভিডিগুলো আমার বিয়ের, দুটো ডিভিডি, একটা গায়ে হলুদের আর বিয়ের দিনের, অন্যটা বউ ভাতের র ফুটেজ। এডিটেড ভার্সনটা পেতে সময় লাগবে, কিন্তু মায়ের তর্স হয়নি। আমাকে দিয়ে ফুটেজের একটা করে কপি আনিয়ে নিয়েছে। কাল বিকেল থেকে বসে ডিভিডি দুটো এক রাউন্ড মায়ের দেখা হয়ে গিয়েছে। আজকে আবার সবার সঙ্গে বসে দেখবে। মায়ের প্রশ্নের সুযোগটা নিয়ে বললাম, আছে তো রিকির ব্যাগে, দাঁড়াও দিচ্ছি। রিকি কোথায়? আমি যে আসলে রিকিকে খুঁজছি সেটাকেও ধরতে পারল না। ছোট পিসি বলল, ছাড়, এখন খাওয়া দাবার পর জমিয়ে বসে সবাই মিলে একসঙ্গে দেখব। কিচেন থেকে বেরিয়ে এলাম। আরেক দফা ফ্ল্যাটের এই প্রান্ত থেকে ও প্রান্ত দেখলাম। এবার বেডরুমগুলোর মধ্যে অল্প ঢুকে ঢুকে। রিকি কোথাও নেই। গেল কোথায়? আজকে এ বাড়িতে রিকির সমবয়সী বা কাছাকাছি বয়সী কেউ নেই। আমার তুতো ভাই বোনেরা কলকাতায় একজনও নেই। ফ্লোরিডা, দুবাই, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে চাকরি বা পড়াশোনার জন্য ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার বিয়েতে কেউ কেউ এসেছিল। আমার বউভাত মিটে গিয়েছে 11 দিন হলো। সবাই যে যার নিজের জায়গায় চলে গিয়েছে, তাই রিকি কারোর সঙ্গে আড্ডা মারছে সেই সম্ভাবনাটাও নেই।
ছোট পিসির ফ্ল্যাটটা 3 তলায়, সদর দরজা একটাই, ড্রয়িং রুমের সামনে। সেখান দিয়ে রিকি বাইরে বেরোলে আমার চোখে পড়তই। তাছাড়া রিকি আমাকে ছাড়া বাইরে যাবেটাই বা কোথায়? পকেট থেকে মোবাইলটা বের করলাম। স্ক্রিনের ওয়ালপেপারে ভেসে উঠল রিকির মুখ। এই ছবিটা ফুলশয্যার দিন রাত্রে আমার নতুন ডিএসএলআর ক্যামেরাটায় সফট ফোকাসে তুলেছি। রিকির সিঁথির সিঁদুরটা অল্প ধেবড়ে আছে। আমার ফোনে এর চেয়ে ভালো রিকির পার্সোনাল ছবি আর হয় না। ফেসবুকে স্ট্যাটাস আপডেট করার সময় ওয়ালে এই ছবিটাই দিয়েছি। ছবিটা দেখলেই রিকি অল্প লজ্জা পায়, অন্য ছবি রাখতে বলে, কিন্তু আমি এখনো পর্যন্ত রিকির আপত্তি শুনিনি। স্ক্রিনের ছবি থেকে রিকির টানা টানা বড় চোখ দুটো আমার দিকে চেয়ে আছে। রিকিকে ফোন করলাম, ফোনটা বাজতে থাকলো। রিকি ধরল না। এবার আমার সত্যিই দুশ্চিন্তা হলো। আমাদের বিয়েটা সম্বন্ধ করে, বিয়ের আগে 3 মাস কোর্টশিপের মেলামেশা আর এই 2 সপ্তাহের দাম্পত্য। রিকি মিশুকে স্বভাবের, ওর ভান্ডারে গল্পের স্টকও অফুরান। রিকির সবার সঙ্গে কিচেন বা ড্রয়িং রুমে থাকাটাই স্বাভাবিক ছিল। ফোনটা রিং হতে হতে থেমে গেল। আমি আবার কল করলাম। এবার ফোনটা কানে নিয়ে ছোট পিসির এক এক বেডরুমে আরও ভেতরে ঢুকতে থাকলাম। একটা ঘরে ঢুকে রিকির মোবাইলে চাপা রিংটোন শুনতে পেলাম। বেডরুমের কোনায় একটা টেবিলের ওপর রিকির হ্যান্ড ব্যাগটা রয়েছে, আর তার মধ্যে মোবাইলটা বাজছে। ঘরে ঢোকার দরজাটা ছাড়া ঘরে আরও 2টো দরজা বন্ধ, একটা অ্যাটাচ টয়লেটের, অন্যটা একটা ছোট্ট বারান্দার। টয়লেটের দরজাটার ল্যাজ ঘুরিয়ে অল্প ঠেলতেই খুলে গেল। রিকি নেই। এরপর বারান্দার দরজাটা খুলতেই উফ, এক রাশ শান্তি পেলাম। টানা লম্বা বারান্দাটার রেলিংয়ে কুনুই রেখে ঝুঁকে দাঁড়িয়ে আছে রিকি। ওর গোটা পিঠে ছড়িয়ে আছে শ্যাম্পুর বিজ্ঞাপনের মসৃণ সিল্কের মতো কুচকুচে কালো চুলগুলো। আমি চুলের মধ্যে হাত ডুবিয়ে রিকির পিঠে হাত রাখলাম। ফুলশয্যার 11 দিন পরেও রিকির খোলা পিঠে হাত রাখলে একটা তাৎক্ষণিক গা শিরশিরানি অনুভূত হয়। রিকি অবশ্য চমকে উঠল না। আস্তে করে ঘাড় ঘুরিয়ে আমাকে একবার দেখে বাইরের দিকে মুখ ঘুরিয়ে নিল। নরম গলায় জিজ্ঞেস করলাম, এখানে কি করছো? রিকি আমাকে ঠিক সামনের উল্টো দিকের ফ্ল্যাটটা দেখিয়ে জিজ্ঞেস করলো, ওখানে কারা থাকে জানো? পিসেমশাইয়ের পৈতৃক জমির ওপর প্রমোটার 2-4 তলা বিল্ডিং তুলেছে, সামনে অন্য বিল্ডিংটা। ছোট পিসেমশাইয়ের এই হাউজিং হয়ে যাওয়া বাড়িতে আমি প্রথম দিন থেকেই আসছি। বিনিতা আন্টির মতো কয়েকজন ছোট পিসির বন্ধু বান্ধবদেরও চিনি। এখানকার হাউজিংয়ের পুজো টুজোতেও বেশ কয়েকবার এসেছি। অনেকের সঙ্গেই মুখ চেনা হয়েছে, কিন্তু এক বিনিতা আন্টি ছাড়া আর কে কোন ফ্ল্যাটে থাকে তা আমি জানি না। রিকির শরীরের সঙ্গে আরেকটু ঘন হয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, কেন বলো তো? রিকি চাপা গলায় বলল, সামথিং ইজ হ্যাপেনিং ওভার দেয়ার। কিছু বুঝতে না পেরে বললাম, মানে? একটা লোক একটা মেয়ের চুলের মুঠি ধরে টর্চার করছে। রিকিকে আর জিজ্ঞেস করার কিছু সুযোগ পেলাম না। পেছনে বিনিতা আন্টির মোটা গলা পেলাম, এই তো রিকি এখানে, কপত কপতির এখানে প্রেম করা হচ্ছে। আমি কখন থেকে ক্লাচারটা দেব বলে তোকে সারা বাড়ি খুঁজছি। বিয়ে যেন তোরাই প্রথম করেছিস। এত প্রেম থাকবে তো? নে ধর। আমার নিজের বেডরুমটা হঠাৎ করে আমূল পাল্টে গিয়েছে। বিয়ের 1 মাস আগে যখন রং হয়েছিল তখন ঘরের রংটা পাল্টে নিয়েছিলাম। চিরকাল আমার ঘরটায় হলুদ রং ছিল, এখন হালকা ল্যাভেন্ডার গোছের একটা রং। আমার ঘরের পুরনো আসবাবগুলো সব বিদেয় হয়েছে। বিয়ের পাকা কথাবার্তা হওয়ার সময় বাবার মাধ্যমে ওদের জানিয়ে দিয়েছিলাম কোনো ফার্নিচার যেন ওরা না দিয়ে বসেন।
আমার ঘরটা ঠিক কেমনভাবে সাজানো হবে সেটা ঠিক করার জন্য একজন ইন্টেরিয়ার ডেকোরেটরকে ঠিক করেছিলাম। এটা আমার বহুদিনের শখ ছিল। মডিউলার ফার্নিচার দিয়ে ঘরটাকে একেবারে ঝকঝকে করে সাজিয়ে দিয়েছে ইন্টেরিয়ার ডেকোরেটর। অন্দরসজ্জায় রেখেছে একটা বড় আপলাইটার স্ট্যান্ড। ঘরের সব আলো নিভিয়ে ওই আপলাইটার জ্বালালে অদ্ভুত মোহময় হয়ে ওঠে ঘরটা, একেবারে নতুন একটা আইডেন্টিটি। ওই আলোটা জ্বালিয়ে আমি রাতের খাওয়া দাওয়া শেষ করে তুলতুলে নতুন গদিতে আছোয়া হয়ে অধীর আগ্রহে রিকির জন্য অপেক্ষা করি। আমাদের সকলের খাওয়া দাওয়া একসঙ্গে হলেও রিকি মায়ের সব কাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করে, টুকটাক মাকে সাহায্যও করে। তবে এই সময় বাবা একবার আমার ঘরে আসে। আসলে বাবারও আমার নতুন ঘর সাজানো আর আপলাইটারের আলোটা খুব পছন্দ। আমার ঘরের একদিকে ডিজাইনার ওয়ালে একটা 42 ইঞ্চি এলইডি টিভি বসিয়েছি। বাবা খাওয়ার পর রিকি ঘরে না আসা পর্যন্ত ওই সময়টা আমার ঘরেই কাটিয়ে যায়। টিভিতে ওই সময় সপ্তাহের 3 দিন দাদাগিরি থাকে। টিভিতে সৌরভ গাঙ্গুলির ক্যাপ্টেন্সি দেখা একটা সময় বাবার যেমন ফেভারিট ছিল, এখন টিভিতে দাদাগিরি দেখাটা বাবার সেই রকম ফেভারিট। বিশেষত গুগলি রাউন্ডটা। গুগলির প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করে। যেদিন দাদাগিরি থাকে না, খবরের চ্যানেল দেখে। রিকি ঘরে আসার আগে মা তাগাদা দিয়ে বাবাকে বের করে নিয়ে যায়। এই 13 দিনে আমার জীবনটা অনেক পাল্টে গিয়েছে। চারিদিকে যেন খুশি আর সুখের বন্যা। বিয়ের পরে হানিমুন যাওয়ার জন্য টানা ছুটি পাইনি। অফিসে 2টো ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট আছে। সপ্তাহ 3 পরে আবার 1 সপ্তাহের ছুটি পাবো, আর সেই ছুটিতে হানিমুনে যাব ম্যাকাওতে। নতুন ডিএসএলআর ক্যামেরাটাতে প্রাণ ভরে রিকির ছবি তুলব। জীবনে সুখের আর একটা এপিসোড অপেক্ষা করে আছে। এখন রিকির সঙ্গে সারা রাত আদর আর গল্প গুজবে কাটে। আজকে রাত্রে আদরের ফাঁকে ফাঁকে হানিমুন যাওয়ার শপিং লিস্টটা ফাইনাল করতে হবে। আমার মনের মতো কয়েকটা পোশাক আমি রিকিকে কিনে দিতে চাই। সেসব পোশাকে ম্যাকাওতে রিকির দুর্ধর্ষ সব ছবি তুলতে চাই। বেডসাইড টেবিল থেকে ল্যাপটপ বার করে শপিং লিস্টের এক্সেল ফাইলটা খুললাম। ওহ, অসাধারণ গুগলি, বলতে পারবি? বাবা বলে উঠল। সৌরভ গাঙ্গুলি বেশ জোরে জোরে স্পষ্ট উচ্চারণে গুগলিটা পড়ছিলেন। আমি মন দিয়ে শুনিনি। এবার স্ক্রিনের দিকে তাকালাম। প্রশ্নটা স্ক্রিনে ফুটে রয়েছে। একজন সুস্থ 60 কেজি ওজনের 6 ফুট লম্বা 36 বছর বয়স্ক মানুষ খালি পেটে কতগুলো রসগোল্লা খেতে পারবেন? টিভিতে পর্যায়ক্রমে সৌরভের মিটিমিটি হাসি মুখটা আর প্রতিযোগী চিন্তিত মুখটা দেখাচ্ছে। বাবা উসখুস করছে। বাবার মুখ দেখেই বোঝা যাচ্ছে উত্তরটা বাবার জানা। এখন আমার গুগলি বুদ্ধির দৌড় পরীক্ষা করে দেখছে। আমি উত্তরটা মন দিয়ে ভাবলাম না। আমার মন পড়ে রয়েছে রিকি কখন ঘরে আসবে। বাবা আমাকে চুপ করে থাকতে দেখে অবিকল সৌরভের মতো করে বলল, প্রশ্নটা ভালো করে পড়ো, প্রশ্নের মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে। এমন সময় দরজার বাইরে মায়ের গলা পেলাম। বাবাকে ডাকছে, এদিকে শোনো তো একবার। মায়ের এই ডাকটাতে সবচেয়ে লজ্জা পায় রিকি। রিকির মুখে শুনেছি মা নাকি চাপা গলায় বাবাকে ধমকায়, বাড়িতে কি ওই একটাই টিভি নাকি? তোমার হুঁশ কি হবে না? ইত্যাদি। রিকি বাবাকে তৎক্ষণাৎ বেরিয়ে যেতে দেয় না, বলে, বসো না বাবি, দাদাগিরিটা দেখা শেষ হয়ে যাক। বাবাও জানে রিকি এই প্রোগ্রামগুলো দেখতে খুব ভালোবাসে। সেদিন কথায় কথায় রিকি বলেছিল, জানো আমরাও বাড়িতে দাদাগিরি থেকে কৌন বনেগা করোড়পতির সব কুইজ প্রোগ্রামই দেখি। আমার বাবা তো একবার কৌন বনেগা করোড়পতিতে গিয়েছিল। তাই নাকি? আমি আর বাবা লাফিয়ে উঠলাম। কিন্তু গেলে কি হবে? অমিতাভ বচ্চনের হট সিট পর্যন্ত পৌঁছতেই পারেনি। ফার্স্টেস্ট ফিঙ্গার ফার্স্টে লাস্ট হয়েছিল।
আমি হেসে উঠলেও বাবা নিজেকে সামলে নিয়েছিল। সত্যি বলছি, একেবারে লাস্ট। তবে তুমি একবার দাদাগিরিতে যাবার অ্যাপ্লাই করে দেখতে পারো বাবি, তুমি গেলেই ফার্স্ট হবে। রিকি বাবাকে বাবি বলে। বিয়ের প্রথম দিন থেকেই বাবার সঙ্গে রিকির এই সহজ বাবা মেয়ের মতো সম্পর্কটা হয়ে ওঠা দেখতে আমার খুব ভালো লেগেছিল। বাবাও রিকির সঙ্গে দাদাগিরিটা দেখতে খুব উপভোগ করে। আমার বিয়ের পর থেকেই মাত্র কয়েকটা এপিসোড হয়েছে, কিন্তু তাতেই খেয়াল করে দেখেছি মাঝে মাঝে খুব সহজ উত্তর রিকি বাবাকে আগে বলার সুযোগ করে দিয়েছে। রিকি যখন ঘরে ঢুকলো তখনও খালি পেটে রসগোল্লা খাবার প্রশ্নটা টিভির স্ক্রিনে ঝুলে আছে। প্রতিযোগী তখনও উত্তর দিতে পারেনি। বাবা চকচকে চোখে দ্রুত প্রশ্নটা পড়ে রিকির কাছে জানতে চাইল, পারবে? রিকি প্রায় সঙ্গে সঙ্গে গম্ভীর গলায় উত্তর দিল, না। তারপর নতুন ওয়ার্ড্রোবের পাল্লাটা খুলে খুব বিরক্তি মেশানো গলায় বলল, ধুত। রিকির শরীরের অনেকটা ওয়ার্ড্রোবের পাল্লায় ঠেকে আছে। বিরক্তির কারণটা ঠিক বোঝা যাচ্ছে না। বাবা যেন একটু হকচকিয়ে গেল, চেয়ার ছেড়ে উঠে পড়ল। সৌরভ ততক্ষণে উত্তরটা বুঝিয়ে দিতে আরম্ভ করেছে। উত্তরটা হচ্ছে একটা রসগোল্লা, কারণ একটা রসগোল্লা খেয়ে ফেললেই পেটটা আর খালি থাকবে না। জানা উত্তর হলে বাবা কোনোদিনও সৌরভকে তার উত্তরটা দেওয়ার সুযোগ দিত না। টিভির ভলিউমের ওপর গলা চড়িয়ে নিজেই উত্তরটা দিত। রিকি এমনিতেই খুব মার্জিত স্বরে কথা বলে, তবু এই ধূত শব্দটাই আমার কানে বেশ রূঢ় লাগলো। নিশ্চয়ই বাবার আরও খারাপ লেগেছে, না হলে এরকম চুপচাপ ঘর থেকে উঠে বেরিয়ে যেত না। আমার মন অবশ্য রিকিরই পক্ষ নিল। একটা মেয়ে শান্ত বলে কি সবসময় সবার সব আবদার ভালো লাগতে পারে? একটা মেয়ের নিজের বেডরুমে কোনো প্রাইভেসি থাকবে না? তাছাড়া আজ সারাদিন ছোট পিসির বাড়িতে একটা ধকল গিয়েছে। একপাল প্রায় অপরিচিত সদ্য আত্মীয়দের সঙ্গে সারাটা দিন কাটানো যে কী ধকলের, সেটা আমি কয়েকদিন আগে অষ্টমঙ্গলায় গিয়ে টের পেয়েছিলাম। রিকিকে দেখলাম আজকে আর একটা জড়তা কাটিয়ে উঠল। বাবা মায়ের শোয়ার ঘরের দরজা বন্ধ হওয়ার আগে কখনো আমাদের ঘরের দরজা বন্ধ করে না। আজ দরজাটা বন্ধ করে খাটে উঠে এলো। আমি রিকির হাতটা ধরে একটু কাছে টেনে নেওয়ার চেষ্টা করলাম। বললাম, খুব টায়ার্ড? রিকি কোনো উত্তর দিল না। টিভি রিমোটটা নিয়ে বলল, চ্যানেলটা চেঞ্জ করব? করো, আমি দাদাগিরি দেখছি না। খেয়াল করলাম রিকিরও কোনো নির্দিষ্ট চ্যানেল দেখার নেই। অসহিষ্ণু হয়ে ক্ষণে ক্ষণে রিমোটের বোতাম টিপে টিপে চ্যানেল পাল্টাচ্ছে। খবর থেকে সিনেমা, সিনেমা থেকে সিরিয়াল, সিরিয়াল থেকে ন্যাশনাল জিওগ্রাফি, কোথাও থিতু হচ্ছে না। রিকির কোলে মাথা দিয়ে শুয়ে জানতে চাইলাম, শরীর খারাপ নাকি তোমার? না। রিকি গম্ভীর মুখে মাথা নাড়ল। তাহলে মুড অফ? কেউ কিছু বলেছে নাকি ছোট পিসির বাড়িতে? রিকি কোনো উত্তর না দিয়ে আবার মাথা নাড়ল। আমি রিকির হাত থেকে রিমোটটা নিয়ে টিভিটা বন্ধ করে দিয়ে বললাম, এসো, তোমার সব মুড অফ আমি ঠিক করে দিচ্ছি। দু হাত দিয়ে রিকির মুখটা ধরে আমার মুখের কাছে নিয়ে আসার চেষ্টা করতেই রিকি আমার হাত দুটো ছাড়িয়ে নিয়ে অস্ফুট গলায় বলল, তোমাদের বাড়িতে কিছু একটা আছে। কি আছে আদার দ্যান টনস অ্যান্ড টনস অফ লাভ ফর ইউ? একাল হেসে চোখ টিপে বললাম। রিকি আমার চোখের দিকে তাকিয়ে বলল, ফিল করনি কোনোদিনও অশরীরী কিছু? সামথিং ইজ রং ইন দিস হাউস। 2 সপ্তাহ পরে আজ বেশ সকালে উঠলাম। আসলে এই 2 সপ্তাহ ধরে সারা রাত একটা নেশার ঘোরে রিকির সঙ্গে কেটেছে। রিকি এত সুন্দর সব গল্প বলতে পারে, ওর জীবনে কত রকম যে অভিজ্ঞতা। গল্প বলার ব্যাপারে রিকির কোনো জড়তা নেই। নির্দ্বিধায় বলতে পারে ক্লাস 7-এ সরস্বতী পুজোর দিন কোন ছেলেকে চুমু খেয়েছিল,
ফার্স্ট ইয়ার মাল্টিপ্লেক্সে সিনেমা দেখার সময় কোন ছেলে ওর হাত চেপে ধরেছিল, ক্লাস 10-এর পরীক্ষায় কিভাবে টুকলি করেছিল, অনেক অনেক গল্প। আমার জীবনটা বড় হয়ে ওঠাটা রিকির তুলনায় নেহাতি ম্যাড়মেড়ে, ঘটনাবিহীন। আমি তাই শুনি। আরব্য রজনীর মতো সারা রাত রিকি গল্প শুনিয়ে যায়। ঘুমোতে যাই আকাশ ফিকে হয়ে ওঠার পর। স্বভাবতই সেই ঘুম ভাঙে বেশ বেলায়। অফিসে পৌঁছতে রোজই দেরি হয়ে যাচ্ছে। সবে বিয়েটা হয়েছে বলে এই দেরিটা অফিসে আপাতত সবাই মাফ করে দিচ্ছে। আমার অফিস লাঞ্চের পর একটা ঢুলুনি আসে। রিকি অবশ্য মা ওঠার সঙ্গে সঙ্গেই উঠে পড়ে। এত কম ঘুমিয়ে ও এত ফ্রেশ কি করে থাকে আমি জানি না। কাল রাত্রে অবশ্য রিকি আমার কোনো ডাকেই সাড়া দেয়নি, ঘুমোতে চেয়েছিল। আমি আর জোর করিনি। অশরীরী ব্যাপারটা পাত্তাই দিইনি। কম ঘুমানোর সাইড এফেক্ট। সত্যি তো, একটা মেয়ে কি করে দিনের পর দিন ওই মাত্র 2 ঘন্টা ঘুমিয়ে থাকতে পারে? নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। ভোরে যখন আমার ঘুমটা ভেঙে গেল, দেখলাম রিকি অকাতরে ঘুমাচ্ছে। জানালা দিয়ে বাইরের নরম আকাশটা দেখে ইচ্ছে করলো জগিং করতে যেতে। বিয়ের প্রায় 3 সপ্তাহ আগে থেকে জগিংটা আর করা হয়ে উঠছিল না। আমি জগিং করি পার্কে, আমাদের হাউজিং থেকে একটু দূরে। আমি যে সময়টা জগিং করি সেই সময়টা বিভিন্ন বয়সে যারা জগিং করেন তাদের মধ্যে আমাদের একটা গ্রুপ হয়ে গিয়েছে। আমাকে দেখতে পেয়েই মিহিরদা হৈ হৈ করে বলে উঠলেন, ওয়েলকাম ব্যাক। ভাবতে পারিনি তুই এত তাড়াতাড়ি বইয়ের আঁচলটা ছেড়ে চলে আসবি। রিপনদা ফুট কাটল। কেন ওর পেছনে লাগছো? চলো শুরু করো, অশোকদা বলল। রিপনদা আমার পেটে 2 টোকা মেরে বলল, এ কি রে, মেয়েদের তো শুনেছি বিয়ের জল পড়লে গতর বাড়ি, তোর দুদিনেই এটা কি করে হলো? রিপনদা আরও কিছু যৌনগন্ধি মন্তব্য করতে যাচ্ছিল, অশোকদা ধমকে থামিয়ে দিল। আহ রিপন, ও আমাদের চেয়ে অনেক ছোট। আমরা জগিং শুরু করলাম। মিহিরদা বলতে আরম্ভ করলেন, তোমার বউ ভাতে কিন্তু দারুণ খেয়েছি। চয়েস অব মেনুটা অপূর্ব ছিল। ক্যাটারারও এত যত্ন করে খাইয়েছে। রিপনদা বলল, কিরে বললি না তো আমাদের গিফটটা তোর পছন্দ হয়েছে কিনা? সত্যি কথা বলতে কি, কে কি গিফট দিয়েছে আমি খুব আলগোছে দেখেছি। তবে একটা ব্যাপার ঘটে গিয়েছিল, সেটা আমি রিকির মুখে শুনেছি। গিফটগুলো খোলা হয়েছিল বৌভাতের 2 দিন পরে। সেদিন আমি ট্রাভেল এজেন্সির কাছে ভিসার ব্যাপারে গিয়েছিলাম। আমাদের ঘরের এক কোণায় থরে থরে রাখা ছিল গিফটগুলো। মা রিকিকে সঙ্গে নিয়ে খাটের ওপর গিফট র্যাপারগুলো একটা একটা করে খুলছিল। আজকাল অনেকেই গিফটের ট্যাগ লাগায় না। সেই রকম একটা গিফট খুলে বেশ অস্বস্তিকর অবস্থায় পড়ে গিয়েছিল দুজনে। খুব সুন্দর কাঠ গ্লাসের ফুলদানি কেউ একটা দিয়েছিল। তার সঙ্গে ফুলদানির মধ্যে দিয়েছিল একটা কন্ডোমের প্যাকেট। রিকি বলেছিল এত অপ্রস্তুতে ও জীবনে পড়েনি। মা যেন সেটা দেখেও দেখেনি। আস্তে করে সরিয়ে দিয়ে রান্না চাপানো আছের অছিলায় ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। আমি রিকিকে বলেছিলাম, কোথায় সেই কন্ডোমের প্যাকেট? সব গিফটকে প্রপারলি ইউটিলাইজ করে যে দিয়েছে তাকে তো রেসপেক্ট দেখাতেই হয়। রিকির গাল 2 লাল হয়ে উঠেছিল। আমি ভেবেছিলাম এই নির্ঘাত আমার বন্ধু অর্জুনের কাজ। তবে অর্জুনকে ফোন করে চেপে ধরায় ও স্বীকার করেনি। এখন রিপনদার মুখে মিটমিটে হাসি দেখে বুঝতে পারছি ওটা রিপনদারই কাজ ছিল। গিফটটা মর্নিং ওয়ার্কার গোষ্ঠী একসঙ্গে দিলেও এই কীর্তি অবশ্যই অশোকদা মিহিরদার অজানা, কল্পনারও অতীত। আমি ঠোঁট চেপে বললাম, কি বলি বলো তো, কাজে লেগেছে তোদের? আমি জানি রিপনদা কি উত্তরের আশা করছে, তবে রিপনদাকে হতাশ করে বললাম,
এখনো লাগেনি, লাগলেই তবে জিনিসটা দেওয়া সার্থক। অশোক তো তাড়া দিলেন, চলো শুরু করি, রোদ চড়ছে আর তোরও তো অফিস আছে। আমরা একসঙ্গে জগিং শুরু করলাম। জগিং করতে করতে আমাদের আড্ডা হয়। হঠাৎ করে অশোকদা আমায় জিজ্ঞেস করলেন, তোমাদের বাড়িতে সবাই ঠিকঠাক, মানে ভালো আছেন তো? বললাম, কেন বলুন তো? না, কাল দুপুরে ওয়ান্ডার্স মেডিকেলে সুগারের ওষুধ কিনতে গিয়েছিলাম, মনে হলো তোর বউকে দেখলাম, খুব তাড়াহুড়ো করছিল ডেরি ফ্লাইলিং। অশোকদা আমাকে জিজ্ঞেস করলেন, তোদের বাড়িতে সবাই ঠিকঠাক, মানে ভালো আছেন তো? বললাম, কেন বলুন তো? না, কাল দুপুরে ওয়ান্ডার্স মেডিকেলে সুগারের ওষুধ কিনতে গিয়েছিলাম, মনে হলো তোর বউকে দেখলাম, খুব তাড়াহুড়ো করছিল ডেরি ফাইলিন কেনার জন্য। দোকানদার ছেলেটার সঙ্গে তাই নিয়ে একটু কথা কাটাকাটিও হচ্ছিল। প্রেসক্রিপশন ছাড়া ছেলেটা ওষুধ দিতে চাইছিল না। রিকিকে? আমি হেসে বললাম, আরে না না, আপনি কাকে দেখতে কাকে দেখেছেন, বাড়িতে কারো শরীর খারাপ হয়নি। ব্যাপারটাকে আমি গুরুত্ব দিলাম না। প্রথমত, বাবা মায়ের নিয়মিত যা ওষুধপত্র লাগে সেসব আমি মাসের প্রথমেই গোটা মাসে স্টক এনে দিই। আর দ্বিতীয়ত, হঠাৎ করে যদি কোনো জরুরি ওষুধের দরকার পড়ে, বাবা দোকান থেকে নিজেই কিনে নিয়ে আসবে, নতুন বউকে কখনোই পাঠাবে না। সবচেয়ে বড় কথা, ডেরি ফাইলিনের মতো জীবনদায়ী ওষুধ এই বাড়িতে এমন কার দরকার হলো যে রিকিকে গিয়ে ওষুধের দোকান থেকে ওষুধটা কিনে আনতে হলো, সেটা আমি জানব না। রিপন তো এবার আমাকে ছেড়ে অশোকদার পেছনে লাগতে আরম্ভ করে দিল। তোর টুসটুসে সুন্দরী বউটাকে দেখার পর থেকে অশোকদা সব মেয়ের মধ্যেই তোর বউকেই দেখছে। অশোকদা লজ্জা পেয়ে বলে উঠলেন, আহ রিপন, ও আমাদের চেয়ে অনেক ছোট। আমি অশোকদাকে রক্ষা করতে বললাম, ছাড়ুন না রিপনদার কথা, আপনি তো রিকিকে বিয়ের কোণের সাজে দেখেছেন, বিয়ের কোণেদের সব একরকমই দেখতে লাগে, আপনি অন্য কারোর সঙ্গে নিশ্চয়ই গুলিয়ে ফেলছেন। শনিবার বিকালে রিকির হাতে চা খেতে আসুন, ভালো করে চিনে রাখবেন। বাড়ি ফিরে এসে অফিস যাওয়ার জন্য রেডি হলাম। এই কদিন আমি একটা নতুন অভ্যেস তৈরি করেছি। অফিসে যাওয়ার আগে রিকিকে খুব চটকে আদর করে দিয়ে যাই। আজ আদর করার সময় রিকির কানের কাছে গুনগুন করে উঠলাম, ও চাঁদ, সামলে রাখো জ্যোৎস্নাকে, কারো নজরে পড়লে পরে। রিকি আমার আদর পছন্দ করে, মুখে কপট বিরক্তি দেখালেও বুঝতে পারি কোথাও ওর একটা তৃপ্তি হয়। তবে আজ দেখলাম মুখটা আস্তে আস্তে গম্ভীর হয়ে গেল। রিকির কানটা আলতো করে কামড়ে দিয়ে বললাম, কি জ্যোৎস্না ছড়িয়েছ হানি, লোকে এখন সবার মধ্যে তোমাকে দেখছে। রিকি হঠাৎ করে ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দিল। আমি ভ্যাবাচাকা খেয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, এনিথিং রং? রিকি ফোপাতে ফোপাতে একটু দম নিয়ে বলল, মান্নাদের শেষ জীবনটা কি দুঃখের ছিল, তাই না? আমার জ্ঞান হওয়ার পর থেকে আমাদের সংসারে 3 জন মাত্র প্রাণী দেখেছি, বাবা, মা আর আমি। মায়ের আমাদের এই ভরা সংসার নিয়ে একটা প্রচ্ছন্ন গর্ব আছে। রিকি এই সংসারের 4র্থ জন, কিন্তু রিকি রাত্রে না থাকলে বাড়িটা যে এত ফাঁকা লাগবে তা বুঝতে পারিনি। আমাদের বিয়ে নিয়ে আমার শ্বশুর মশাইয়েরও যথেষ্ট পরিশ্রম গেছে। মেয়ের বিয়ে বলে খানিকটা মানসিক উদ্বেগও। ডাক্তারবাবু পরামর্শ দিয়েছেন একটা হেলথ চেক আপ করে নেওয়ার জন্য, কালকেই সেই সব টেস্ট হবে। রিকি কাল বাবার সঙ্গে যাবে বলে আজ বাপের বাড়িতে গিয়েছে। আমার রিকিকে কাছছাড়া করার একটুও ইচ্ছে ছিল না। হয়তো রিকির সঙ্গে আজকে রাত্রিটা ওদের বাড়িতে থেকে যেতে পারতাম, কিন্তু কাল সকালে আমাকে অফিসে যেতেই হবে।
রিকির সঙ্গে রাত কাটিয়ে ওর বাবার সঙ্গে সকালবেলা হসপিটাল না গিয়ে অফিসে চলে যাওয়াটা খুব দৃষ্টিকটু। তাই একটা শূন্য মন নিয়ে রাত্রে বাড়িতেই আছি। রাত্রে খাওয়ার পর ঘরে এলাম, আপ লাইটারটা জ্বালালাম, টিভিটা চালালাম, এলোমেলো করে খানিকক্ষণ চ্যানেল ঘোরালাম। একটু পরে বাবা এলো। আজ টিভিতে দাদাগিরি নেই, বাবাকে রিমোটটা দিলাম। আর একটু পরে মা এলো, খাটের একদিকে বসলো। খাটে বসা তো দূরের কথা, রিকি থাকলে মা পারতপক্ষে এ ঘরে আসে না। আবার বেডসাইড টেবিল থেকে মা একটা ফটো ফ্রেম তুলে নিল। ফ্রেমের মধ্যে রিকির একটা কিশোরীবেলার ছবি। মা মুখের কাছে এনে খুব মন দিয়ে ছবিটা দেখতে লাগলো। মা যত ছবিটা দেখছে আমার তত অস্বস্তি হচ্ছে। এই ফটো ফ্রেমটা বিয়েতে উপহার পাওয়া। রিকির মুখে শুনেছি গিফট খোলার সময়ে মায়ের এই ফটো ফ্রেমটা খুব পছন্দ হয়েছিল। মা আমাদের 4 জনের একটা গ্রুপ ফটো রাখতে চেয়েছিল। সেদিন রিকি যখন ওর বাড়ি থেকে আনা জিনিসপত্রগুলো ওয়ার্ড্রোবে গুছিয়ে তুলছিল, হঠাৎ করে একটা অ্যালবাম দেখেছিলাম, রিকির নানান বয়সের ছবি। তার মধ্যে এই ছবিটা দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। রিকির কোনো আপত্তি শুনিনি। অ্যালবাম থেকে খুলে ছবিটা ফ্রেম বন্দি করে বেডসাইড টেবিলে রেখেছিলাম। মা ছবিটা বেডসাইড টেবিলে রেখে একটা অস্বস্তি নিয়ে বলল, তো রিকি সব কিছু ঠিকঠাক মনে হয়? প্রশ্নটার মাথা মুন্ডু কিছু বুঝতে পারলাম না। বাবা টিভির থেকে মায়ের দিকে মুখ ঘোরালো। অবাক হয়ে বললাম, কেন? মা খাটের মধ্যে আরেকটু গুছিয়ে বসে বলল, রিকির সব খোঁজ খবর রাখিস তুই? কি করে, কোথায় যায়? আমি আরো অবাক হয়ে গেলাম। কি করে, কোথায় যায় মানে? আমি অফিসে বেরিয়ে গেলে তোমার সঙ্গেই তো বাড়িতে থাকে। রিকি তো একদিনই দুপুরে বেরিয়েছিল, সে তো আমিই যেতে বলেছিলাম। ম্যাকাও যাওয়ার আগে বেশ কিছু কেনাকাটা আছে বলে। আমি অফিস থেকে ফিরতে ফিরতে শপিং মলগুলো বন্ধ হয়ে যায়, তাই রিকিকে বলে রেখেছি টুকটাক কেনাকাটাগুলো শুরু করে ফেলতে। রিকি তো পরশুই শুধু বেরিয়েছিল। মাকে যেটা বললাম না তা হলো, ওর বন্ধু শর্মিলা ছিল ওর সঙ্গে। সিটি সেন্টারে ওরা যখন কেনাকাটা করছিল, রিকির সঙ্গে ফোনে 3 বার কথা হয়েছিল আমার। সিটি সেন্টারে লাঞ্চ করেছিল দুজনায়। যতবারই আমাদের ফোনে কথা হয়েছে, শর্মিলা উঁচু গলায় ওর পেছনে লাগছিল। ফোনে শর্মিলার গলা শুনতে পেয়েছিলাম আমি। রিকি বলছিল, শুনতে পাচ্ছ তো কিরকম পেছনে লাগছে আমার? মা একটু চুপ করে থেকে বলল, কি কেনাকাটা করেছে, তোকে দেখিয়েছে? আমি খুব অবাক হলাম। রিকি টুকটাক কি কিনলো না কিনলো তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। মেয়েটার যে আমাদের বাড়িতে হাফ ধরেছে সেটা হতেই পারে। মায়ের রান্না, আমাদের বাড়ির খাওয়া দাওয়ার অভ্যেস ওরকম দুদিনেই রপ্ত হয় নাকি? একদিন হাফ ছেড়ে বন্ধুর সঙ্গে আড্ডা খাওয়া দাওয়ার ইচ্ছে থাকতেই পারে। আমার অবাক হবার কারণ, আমার মা কখনো এরকম আমাকে কোনোদিন প্রশ্ন জিজ্ঞেস করেনি। শাশুড়ি হয়ে মাত্র 2 সপ্তাহেই মা এরকম বদলে গেল। শান্ত গলায় বলার চেষ্টা করলাম, ও সিটি সেন্টারে গিয়েছিল। মা আমার মুখের দিকে সরাসরি একটু চেয়ে থেকে বাবার ওপর রেগে গিয়ে ঝাঁঝিয়ে বলে উঠল, টিভিটা বন্ধ করো তো। বাবা টিভিটা বন্ধ করলো না, মিউট করলো। বোবা হয়ে চলতে থাকলো টিভিটা। মা আর ওদিকে তাকালো না, থমথমে মুখে বলল, শ্যামলীর ওখানে গিয়েছিল। শ্যামলী মানে আমার ছোট পিসি। আমার শুনে অবিশ্বাস্য লাগলো। রিকি ছোট পিসির বাড়ি গিয়েছিল আর আমি কিছু জানি না? আমাকে একবারও বলল না? মায়ের নিশ্চয়ই কিছু একটা ভুল হচ্ছে। আর চোখে বাবার দিকে তাকালাম। বাবা একমনে টিভি দেখছে, তবে মনে হলো বাবা আমাদের সব কথাই শুনছে। গলাটা একটু পরিষ্কার করে আর একটু জোর দিয়ে বললাম,
রিকি সিটি সেন্টারে গিয়েছিল, ফোনে আমার সঙ্গে কথা হয়েছিল। মা আমার দিকে চেয়ে গম্ভীর মুখে বলল, তুই তো মাঝে মাঝে মোবাইলে তোর অফিসের বসকে বলিস, এই তো জ্যামে আটকে আছি, 15 মিনিটে অফিসে পৌঁছে যাচ্ছি। এই ঘর থেকে মোবাইলে যখন কথাগুলো বলিস, তখন কি তুই সত্যিই রাস্তায় থাকিস? এবার আমি বলতে বাধ্য হলাম, কেন ওকে সন্দেহ করছো মা? ওর সঙ্গে ওর বন্ধু শর্মিলা ছিল। কি করে জানলি? রিকি বলেছে। আরে আমি নিজে শর্মিলার গলা ফোনে শুনেছি। তুই ফোনে কার গলা শুনেছিস আমি জানি না, তবে শুনে রাখ, রিকি তোর বাবা আর আমার মাথাটা একদম হেট করে দিয়েছে। ও আমাকে না জানিয়ে শ্যামলীর বাড়িতে গেলেও একটা কথা ছিল, তাও মেনে নিতে পারতাম, কিন্তু ও গিয়েছিল বিনীতার বাড়িতে। ভেবে দেখ, শ্যামলীদের ওখানে গেল, শ্যামলীদের বাড়িতে না গিয়ে বিনীতাদের বাড়িতে। কি লজ্জা বলতো। শ্যামলী বারান্দা থেকে ওকে দেখেছে। বিনীতাকে কদিন চেনেও, বিনীতার সঙ্গে ওর এত কিসের ভাব? বাবা, মা আর আমি, আমাদের 3 জনের এতদিনের একটা অটুট সংসার আজ প্রথম মনে হলো একটা মেরুকরণ হয়ে গিয়েছে। একটা মেরুতে বাবা আর মা, আর একটা মেরুতে আমি। মা আমার কাছে একটা জবাবদিহি চাইছে। যে মাকে আমি কোনোদিনও কোনো ব্যাপারে সন্দেহ করিনি, আজ সেই মায়ের মুখটা দেখেই আমার কেমন যেন মনে হতে থাকলো। মা কি সত্যি কথা বলছে? মা বাবার দিকে মুখ ঘুরিয়ে বলল, কি গো, তুমি কিছু বলো। বাবা ধরি মাছ নাছুই পানি গোছের একটা উত্তর দিল, কোনো সমস্যা থাকলে ওর সঙ্গে খোলাখুলি কথা বলা দরকার। যেন বারুদে স্ফুলিঙ্গ পড়ল। মা একদম ফেটে পড়ল। কি কথা বলবে তুমি? তোমার মুরত তো জানা আছে। বারবার বলেছিলাম অরুণবাবু যখন ওদের চেনেন, মেয়েটার সম্পর্কে, মেয়েটার ফ্যামিলি সম্পর্কে ভালো করে খোঁজ খবর নাও। তখন তো তোমার ভদ্রতায় বাঁধো বাঁধো ঠেকলো। এবার এই উড়নচণ্ডী মেয়েটার জন্য সারা জীবন ভুগতে হবে কাকে? আমার ছেলেটাকে। আমি মায়ের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলাম। এই মা যেন অনেক দূরের এক গ্রহের বাসিন্দা। মা কার সম্পর্কে এসব বলছে? রিকির সম্পর্কে? যে রিকি আমার জীবনটাকে ভরিয়ে দিয়েছে, যে রিকির শরীরে রোম আমার সারা শরীরে ছড়িয়ে আছে। একটা লম্বা শ্বাস নিলে যে রিকির গায়ের গন্ধ আমি পাই, সেই রিকিকে মা হিংসে করছে। ভাবছে আমি আর মায়ের ছেলে নই, আমার সমস্তটা রিকির হয়ে গিয়েছে। হঠাৎ করে যেন পৃথিবীটা স্তব্ধ হয়ে গেল। একটা সংবাদ চ্যানেলে 42 ইঞ্চি টিভিটা মিউট করা আছে। সুন্দরী সংবাদ পাঠিকার চোখ দুটো আমার দিকে, আর ঠোঁট দুটো সমানে নড়ে যাচ্ছে, যেন বলছে, তোমার মায়ের একটা কথাও তুমি বিশ্বাস করো না। শাশুড়ি তো, ছেলে পর হয়ে যাচ্ছে দেখে মিথ্যে বলছেন উনি। স্থবির পৃথিবীটা সচল করে উঠে দাঁড়ালো মা। বেশ ভারাক্রান্ত গলায় বাবাকে বলল, চলো, শুতে যাবে চলো। ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে মা বলে গেল, বিদেশ বিভুঁয়ে বউকে নিয়ে যাওয়ার আগে সব দিকটা ভালো করে জেনে বুঝে নিস। বাবা মা চলে যেতেই টিভির ভলিউমটা বাড়ালাম আমি। এখন শব্দ দরকার, অনেকটা শব্দ। এত শব্দ যে এখন আমি ফোন করে আমার রিকির সঙ্গে যা কথা বলবো তার একটা শব্দও যেন পাশের ঘর থেকে মা শুনতে না পায়। টিভিতে সুন্দরী পাঠিকা ওডাফা, মোহনবাগান ইত্যাদি ইত্যাদি কিছু বলে যাচ্ছেন। আমি মোবাইল ফোনটা নিয়েই রিকিকে একটা টেক্সট করলাম, স্কাইপে আসবে? আমি স্মার্টফোনটা হাতে নিয়ে বসে আছি। ওয়ালপেপারে রিকির মুখ, সেই ফুলসজ্জার রাতের ছবি, সিঁথির সিঁদুরটা অল্প ধ্যাবড়ানো। স্কাইপে একটু পরেই কলটা এলো। ফোনের বোতামে আঙ্গুল ঠেকালাম আমি। স্ক্রিনে ফুটে উঠল রিকির চলচ্ছবি। শুরু করলাম, ঘুমিয়ে পড়েছিলে? না, ঘুম আসছিল না। স্ক্রিনের ওপর আমি খুঁটিয়ে রিকিকে দেখলাম। রিকির ঠোঁট দুটো আমাকে চুম্বকের মতো টানছে।
মনে হচ্ছে ছুটে চলে গিয়ে শুষে নিই ঠোঁট দুটো। মনে হচ্ছে এই পৃথিবীতে রিকিকে নিয়ে কোনো সমস্যা নেই। মনে হচ্ছে মা যা বলে গেল সব মিথ্যে। মা আসলে আর মা নেই, একজন শাশুড়ি হয়ে গিয়েছে। স্ক্রিনের দিকে একটা চুমু ছুঁড়ে দিয়ে বললাম, কেন ঘুম আসছে না কেন? অভ্যেস খারাপ করে দিয়েছি বুঝি? রিকির মুখের আঁকিবুকিগুলো পাল্টে গেল। ঝরঝর করে রিকি কাঁদতে আরম্ভ করে দিল। একেবারে বিপর্যস্ত হয়ে আমি বলে উঠলাম, এই রিকি, কি হয়েছে? বেশ খানিকক্ষণ ফুপিয়ে উঠে রিকি কোনো রকমে বলল, দুপুরে ভীষণ একটা খারাপ স্বপ্ন দেখেছি আমি। কি স্বপ্ন? রিকি মাথা ঝাঁকালো। বলতে পারবো না আমি, খুব খারাপ স্বপ্ন। আমি রিকিকে আশ্বস্ত করার চেষ্টা করলাম, দুপুরের স্বপ্ন কখনো সত্যি হয় না, আর খারাপ স্বপ্নটা বলে দিলে সেটা তো আরও সত্যি হয় না। কি খারাপ স্বপ্ন দেখেছো বলো, বললে তোমার হালকা লাগবে। একটু চুপ করে থেকে রিকি বলল, স্বপ্নে দেখেছে বাবা মারা গিয়েছে। আজ সকালে শ্বশুরমশাইয়ের চেক আপ ছিল। এই ব্যাপারটা নিয়ে রিকি এত টেনশনে ছিল, আমার উচিত ছিল আজ রিকির সঙ্গে থাকা। কিন্তু অফিসে আমি কিছুতেই এটা বলে ছুটি নিতে পারিনি। এমনিতেই 2 সপ্তাহ ধরে অফিসে প্রায়ই লেট করে এসেছি, তার উপর কিছুদিন পরেই আবার ম্যাকাও যাওয়ার জন্য 1 সপ্তাহের ছুটি নেব। সশরীরে রিকির পাশে গিয়ে দাঁড়াতে না পারলেও একটু আগে রিকিকে ফোন করে জেনেছি শ্বশুরমশাইয়ের চেক আপে দুশ্চিন্তা করার মতো কিছু পাওয়া যায়নি। রিকিকে ফোনে বলেছিলাম আজ রাত্রে অফিস থেকে ফেরার পথে ওকে নিয়ে আসব। রিকি একটু ইতস্তত করে আমাকে আজকে রাত্রে যেতে বারণ করলো। আমি বললাম, প্লিজ আজকে চলে এসো, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। রিকি চাপা গলায় বলল, না গো, আজকে যেতে পারবো না, বাবার ভীষণ ধকল গিয়েছে। মুখে কিছু না বললেও আমাকে একদম কাছছাড়া করতে চাইছে না। এটুকু বলে রিকি হঠাৎ চুপ করে গেল। আমি বললাম, কি হলো হানি? ফোনের মধ্যেই যেন রিকির একটা দীর্ঘশ্বাস শুনতে পেলাম। রিকি অল্প অভিমানী গলায় বলল, তুমি না হয় অফিসের কাজের চাপে আসতে পারলে না, আমি কিন্তু খুব এক্সপেক্ট করছিলাম বাবি বা মা কেউ একজন হসপিটালে আসবে। ঈশ্বর না করুন ব্যাপারটা যদি উল্টো হতো, আমার বাবা মা কিন্তু ঠিক যেত। এরপর আমার চুপ করে থাকার পালা। সত্যি তো, বাবা সবে বছরখানেক হলো রিটায়ার করেছে। বাবার শরীর স্বাস্থ্য যথেষ্ট শক্ত সমর্থ। বাবা ইচ্ছে করলে সকালে যেতে পারত। বাবার আর কি কাজ আছে সারাদিন? আমার গোটা পরিবারের তরফ থেকে আমি ক্ষমা চাইলাম রিকির কাছে। আমি সত্যিই সরি। মা বাবার কথা বাদ দাও, অফিস কামাই করে আমারও যাওয়া উচিত ছিল। আসলে আমি ভেবেছিলাম কয়েকটা রুটিন চেক আপ। রিয়েলি আই এম অফুলি সরি। আমি কথা বলবো ওনার সঙ্গে, ফোনটা একবার দাও। বাবা এখন ঘুমোচ্ছে। তাহলে বাড়ি ফেরার সময় তোমাদের বাড়ি ঘুরে যাব। প্লিজ না, বাবা তাহলে ভাববে তুমি আমাকে নিয়ে যেতে এসেছো, তখন জোর করে তোমাকে আমার সঙ্গে ফেরত পাঠিয়ে দেবে। অফিসে রিকির সঙ্গে বেশিক্ষণ কথা বলা গেল না, এমনিতেই কাজের চাপ আছে। তাছাড়া ফোনে আমি চাপা গলাতেও রিকির সঙ্গে কথা বললে আশেপাশে সবাই ধরে ফেলে, পেছনে লাগে। আজকে যেমন রিকির ফোনটা ছেড়ে চুপ করে আনমনা হয়ে অনেক কথা ভাবছিলাম। পাশের টেবিল থেকে তুহিনদার কথায় চটকা ভাঙল, এই বিরহ বেশি দিন থাকবে না ভাই। তুহিনদার যে কোনো কথার পিঠে আমি মন্তব্য করতে ভীষণ ভয় পাই। যে কোনো কথা খপ করে তুহিনদা ধরে নিয়ে এ কথা ও কথার অলিগলি দিয়ে ঠিক একটা অপ্রস্তুতে ফেলে দেওয়ার মতো মন্তব্য করে ফেলে। সবচেয়ে ভালো উপায় হচ্ছে তুহিনদার যে কোনো মন্তব্যে নিরুত্তর থাকা। সুজিতদা অবশ্য তুহিনদাকে উস্কে দিল, যা বলেছিস তুহিন,
কদিন যাক, তখন আমাদের লাইনে চলে আসবে। বউ তখন ফোনটা ছাড়লে কান জুড়োবে। সেই প্রবাদ প্রদীপ জোকসটা জানিস তো? বিয়ের প্রথম কটা মাস শ্রীমান শ্রীমতী একে অন্যের কানে মধু ঢালে। কয়েক মাস পর থেকে বর বলে, বউ শোনে। বছর ঘুরলেই বউ খই ফোটাতে শুরু করে, বর শোনে। তারপরের বছর থেকে বর বউ দুজনেই গলা ফাটায়, পাড়াপড়শি শোনে। হা হা। আমার এসব কথা শুনতে ভালো লাগছিল না। আমার কয়েকদিন আগে রাত্রের কথা মনে পড়তে লাগলো। আমি আর রিকি ঠিক করেছি আমরা এই পৃথিবীতে একদম অন্যরকম দম্পতি হয়ে থাকব। ঝগড়া, কথা বন্ধ এসব আমরা কখনো করব না। নিজেদের মধ্যে সব সমস্যা, ভুল বোঝাবুঝি, মনোমালিন্য আমরা নিজেরাই আলোচনা করে ঠিক করে নেব। এই এক্ষুনি যেমন নিজেদের মধ্যে ব্যাপারটা আমরা নিজেরাই মিটিয়ে নিলাম। আমার মনে হয় স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য এসব তৃতীয় কারুর কারণে হয়। যেমন এই তুহিনদা, সুজিতদা, রিপনদা, বাবা মা। আজকে আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমি আর বাবা মা সত্যিই দুটো আলাদা গ্রহের বাসিন্দা হয়ে গিয়েছি। সরাসরি না হলেও ঠাড়ে ঠোড়ে বাবাকে বলেছিলাম শ্বশুরমশাইয়ের চেক আপ নিয়ে রিকি ভীষণ দুশ্চিন্তায় আছে। যে গ্রহের বাসিন্দা বাবাকে আমি 28 বছর চিনতাম, সেই বাবা এটা শোনার পর নিশ্চিতভাবে হাসপাতালে গিয়ে দাঁড়াতো। কিন্তু মা বাবাকে নিয়ে এখন যে গ্রহে থাকে, সেই বাবা বেছে বেছে আজ শ্বশুরমশাইয়ের ওই চেক আপের সময়টায় পোস্ট অফিসে গিয়েছিল MIS এর মাসিক কিস্তিটা তুলতে। মা কাল রাত্রে বলেছিল রিকির জন্য মায়ের মাথাটা ছোট পিসির সামনে কতটা হেট হয়েছে, আর আমি ভাবছিলাম বাবার জন্য রিকির সামনে আমার মাথাটা কতখানি হেট হলো। কালকের মধ্যে দুটো বড় রিপোর্ট সাবমিট করতে হবে। অন্য সব চিন্তা ছেড়ে ফেলে লাঞ্চের পর রিপোর্টগুলো নিয়ে বসলাম। রিকিকে কাল অফিস থেকে ফেরার পথে বাড়ি নিয়ে আসব, তাই আজ খা বাড়িতে ফেরার কোনো তাড়া নেই। অফিসে ছুটি হওয়ার সময় একে একে অনেকেই বেরিয়ে গেল। অফিসটা ফাঁকা হয়ে যেতে আমার যেন সুবিধাই হলো। এবার একটু প্রাণ খুলে রিকির সঙ্গে কথা বলা যাবে। কিন্তু রিকিকে ফোন করতে গিয়ে নিজেরই বাধো বাধো ঠেকল। আজকের দিনটা ও ওর বাবার সঙ্গে কাটাতে চায়, সেখানে কি ওকে বারবার ডিস্টার্ব করা উচিত? আনমনে ফোনের SMS-গুলো দেখছিলাম। বিয়ের দিন অনেক মেসেজ পেয়েছি। হঠাৎ বিনীতা আন্টির একটা শুভকামনা মেসেজ চোখে পড়ে গেল। ভেতরে ভেতরে একটা ভাবনা দানা বেঁধে উঠল। সেদিন ছোট পিসির বাড়ির বারান্দায় রিকি সামনের একটা ফ্ল্যাট দেখিয়ে কি যেন বলতে গিয়েছিল। একটা লোক একটা মেয়ের চুলের মুঠি ধরে টর্চার করছে। রিকির ব্যবহারে সেদিন থেকে একটা পরিবর্তন দেখেছিলাম। রিকি কি সেই ব্যাপারটাই কিছু জানতে বিনীতা আন্টির কাছে গিয়েছিল? অনেক ভেবে বিনীতা আন্টিকে ফোনটা করেই ফেললাম। বাবা, কি ব্যাপার, ভর সন্ধেতে আমাকে মনে পড়ল? ভালো আছো আন্টি? খুব ভালো আছি, তোরা কেমন আছিস? রিকি সেদিন বলছিল তোর অফিসের একটা কারখানায় নাকি লকআউট নিয়ে একটা খুব ঝামেলা চলছে, মিটেছে? কারখানায় লকআউট? ঝামেলা? আমি কিছু বলতে গিয়েও চুপ করে গিয়ে কথাটা ঘুরিয়ে নিয়ে আসল প্রসঙ্গে এলাম। তোমার কাছে তো পরশু না তার আগের দিন রিকি গিয়েছিল। হ্যাঁ, এত ভালো লেগেছে আমার। কি যে মিষ্টি একটা বউ পেয়েছিস। ইতস্তত করে বললাম, দেখো তো ওর কি বুদ্ধি, তোমার ওখানে গেল কিন্তু ছোট পিসির কাছে গেল না। আমিও বলেছিলাম শ্যামলীর কাছে একটু ঘুরে আয়, কিন্তু ও বলল ওর খুব তাড়া আছে, ট্যাক্সিকে ওয়েটিংয়ে রেখে এসেছে। কোনো মানে হয় বল একটা সামান্য ব্যাপারে এভাবে আসার? এবার আর সরাসরি না জিজ্ঞাসা করে থাকতে পারলাম না। কি ব্যাপার বলো তো, আমাকে তো কিছু বলেনি। আরে সেদিন তোর ছোট পিসির বাড়িতে ওকে একটা ক্লাচার দিয়েছিলাম, সেটা ফেরত দিতে এসেছিল। ক্লাচার মানে?
আরে চুল বাঁধার বড় ক্লিপ। খোলা চুলটা সেদিন বাঁধার কিছু পাচ্ছিল না, আমার ব্যাগে ছিল, দিয়েছিলাম। ওটা ফেরত দিতে আসার কোনো মানে হয় বল? কিন্তু সো সুইট অফ হার। বিনীতা আন্টিকে শেষ না করতে দিয়ে বললাম, বুঝতে পেরেছি। আচ্ছা আন্টি, একটা কথা বলবে? সেদিন ছোট পিসির বারান্দায় সেই যে আমি আর রিকি দাঁড়িয়েছিলাম, তুমি এসে রিকিকে ক্লাচারটা দিলে। ওই বারান্দার ঠিক উল্টো দিকের যে ফ্ল্যাটটা, সেখানে কারা থাকেন? বিনীতা আন্টি খানিকক্ষণ চিন্তা করে বলল, মিস্টার অ্যান্ড মিসেস মিত্রর কথা বলছিস বোধ হয়। বুড়ো বুড়ি এখন লন্ডনে আছে মেয়ের কাছে। বাড়িতে এখন কেউ থাকে না? কে আবার থাকবে, তালা বন্ধ। কেন বলতো? না এমনি, সেদিন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্ল্যাটটা দেখছিলাম, মনে হলো ওখানে কে থাকেন। যাকগে, কবে আমাদের বাড়িতে আসবে বলো তো? আমি কথাটা ঘুরিয়ে নিলাম। অল্পক্ষণ এই কথা ও কথা বলার পর ফোনটা ছেড়ে দিলাম। তবে বেশ বুঝতে পারলাম আমার মনের মধ্যে অন্য কিছু দানা বাঁধছে। সকালে জগিং করতে গিয়ে রিপনদা বলল, কিরে এরকম চুপ মেরে গিয়েছিস কেন? হানিমুনে যাওয়া ছুটি পাচ্ছিস না বুঝি? আমি মাথা ঝাঁকিয়ে ছোট্ট করে বললাম, না ছুটি পাবো। তাহলে তোর মুখটা এমন শুকনো লাগছে কেন? সব ঠিক আছে? হ্যাঁ। রিপনদা আর কথা বাড়ালো না। জগিং করতে করতে রিপনদাকে একটু আনমনায় জিজ্ঞেস করে ফেললাম, আচ্ছা তোমরা আমাদের বিয়েতে কোন গিফটটা দিয়েছিলে যেন? ডিনার সেট 26 পিসের, প্লেটগুলোতে হলুদ সূর্যমুখী ফুল আঁকা। কেন, ভাঙা বেরিয়েছে নাকি কিছু? না না, খুব ভালো। আসলে 3টে ডিনার সেট পেয়েছি, কিন্তু বেস্ট তোমাদেরটাই। থ্যাংক ইউ। জগিংয়ের ছন্দে আর কিছুতেই পা মেলাতে পারলাম না। আমার ভেতরে যে কি ভীষণ একটা ছটফটানি হচ্ছে আমি জানি। কাল রাত্রি থেকে রিকিকে একটাও ফোন করিনি, রিকিও একটাও ফোন করেনি। কাল রাত্রে খাওয়ার টেবিলে মাকে জিজ্ঞেস করেছিলাম আমাদের বিয়ের গিফটগুলো মা রিকি একসঙ্গে খুলেছিল কিনা। মা আকাশ থেকে পড়েছিল, বলেছিল, তোদের বিয়ের গিফট আমি কেন খুলবো? তোদের দুজনেরই তো আনন্দ করে একসঙ্গে খোলার কথা। কে কি দিয়েছে দেখবি। তুই বললি বলেই আজ বলছি। সেদিন যখন রিকি একা একা গিফটগুলো তোদের ঘরে বসে খুলছিল, আমার দেখে একটু খারাপই লেগেছিল তোর জন্য। মেয়েটা যদি আরেকটু এসব বুঝতো। আমার হাতের গ্রাসটা থেমে গিয়েছিল। মায়ের হাতের সুস্বাদু রান্নাগুলো বিস্বাদ লাগছিল। কোনো রকমে খাওয়া শেষ করে আমার ঘরে এসেছিলাম। একটু পরে বাবা ঘরে এসেছিল। আমি রিমোটটা দিয়ে দাদাগিরিটা চালিয়ে দিয়েছিলাম। গতকাল প্রতিযোগীরা ছিল সব খুদে খুদে বাচ্চা। দাদাগিরির সব এপিসোডগুলোর মধ্যে বাচ্চাদের নিয়ে এপিসোডগুলো বাবার সবচেয়ে প্রিয়। তবু বাবা ভলিউমটা মিউট করে দিয়েছিল। 42 ইঞ্চি স্ক্রিন জুড়ে ঝলমল করছিল বাচ্চাগুলো। কেউ খুব শান্ত, কেউ মুখচোরা, কেউ দুষ্টু। স্ক্রিনের মধ্যে ভেসে উঠছিল একটার পর একটা প্রশ্ন উত্তর। বাবা নিচু গলায় বলেছিল, বেআই মশাই আজ হসপিটালে যাননি, উনি গিয়েছিলেন ডেন্টিস্টের কাছে। আমি চুপ করেছিলাম। বাবা বলে যাচ্ছিল, রিকির মনে হচ্ছে একটা সমস্যা আছে অহেতুক মিথ্যা কথা বলার। কৌন বনেগা ক্রোড়পতিতে বেআই মশাই কোশমিন কালেও যাননি। এখন ভেবে দেখছি রিকি এরকম অনেক ছোট ছোট মিথ্যে কথা বলেছে। বেআই মশাইও প্রচণ্ড লজ্জিত হয়ে স্বীকার করেছেন, তোর মাকে এখনো কিছু বলিনি, শুধু শুধু টেনশন করবে। রিকির এটা একটা অসুখ, মিথ্যে বলার অসুখ। তবে এখনও আমাদের বাড়ির একজন। ও যাতে সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারে আমাদের সবাইকে মিলে চেষ্টা করতে হবে। আমরা ভালো সাইকিয়াট্রিস্টের খোঁজ করব।
কাল সারা রাত ঘুম হয়নি আমার। মিথ্যে বলার অসুখ। ইন্টারনেট হাতড়েছি, পাতার পর পাতা গুগল করেছি। মানুষ কেন এরকম অকারণে মিথ্যে কথা বলে? মিথ্যে কথা বলার অসুখ খুঁজতে গিয়ে কম্পালসিভ লাইং এবং প্যাথোলজিক্যাল লাইংয়ের মতো শক্ত শক্ত শব্দ আর তার মানে পড়েছি। কারণ হিসেবে ব্রেনের হোয়াইট ম্যাটার বলে একটা আর্টিকেল পড়তে গিয়ে মাথামুন্ডু কিচ্ছু বুঝতে পারিনি। কিন্তু ভীষণ হতাশ হয়েছি এটা জেনে যে এর কোনো সরাসরি চিকিৎসা নেই। মনোবিদদের কাছে কাউন্সেলিং করে কিছুটা হয়তো অবস্থার উন্নতি করা যায়, কিন্তু সেই চিকিৎসা করাও কঠিন। কারণ রোগী নিজের চিকিৎসায় কোনো ফল পাচ্ছে কিনা সেই ব্যাপারেও মিথ্যে কথা বলে। ইন্টারনেটের অনেক পাতায় আছে বড় বয়সে এই অসুখ থেকে সেরে ওঠা খুব কঠিন। এই অসুখ চারপাশের লোকজনের জীবন দুর্বিষহ করে দেয়। জগিংটা এক ল্যাপ করে মাঠের একধারে বসে পড়লাম। রিপনদা, মিহির তারা এগিয়ে গেল। আমার আবার কালকের রাত্রের কথা মনে পড়ে গেল। বাবা আমার ঘর থেকে বেরিয়ে যাবার পরও মাথা ঝুলিয়ে বসেছিলাম। আপলাইটারের আলোয় আমার শখ করে করা ঘরটাকে ভুতুড়ে লাগছিল। শুধু ভেবে যাচ্ছিলাম, যে মেয়েটা গত 2 সপ্তাহ ধরে সারা রাত আমাকে একটার পর একটা তার জীবনের গল্প বলে মুগ্ধ করে গিয়েছে, সেগুলো সব মিথ্যা, আমাকে ঠকিয়েছে। তাহলে যে তার শরীরের সব ওম দিয়ে আমায় একটা মায়াজালে বেঁধে নিয়েছে, সেই উষ্ণতাটাও মিথ্যা। মোবাইলটা বাজতে আরম্ভ করলো। স্ক্রিনে দেখলাম রিকি। কাল রাত্রি থেকে অনেকবার ফোন করেছে রিকি, আমি ধরিনি। রিকির সঙ্গে কথা বলার মতো মনের অবস্থাই ছিল না আমার। কিন্তু এভাবে ফোন না ধরে কতক্ষণই বা এড়িয়ে থাকবো আমার সদ্য বিয়ে করা বউটাকে। মেহির দ্বারা অনেক দূরে, আমার চারপাশে কেউ নেই। ফোনটা ধরে নিরুত্তাপ গলায় বললাম, বলো। তুমি সব জেনে গিয়েছো, তাই না? আমি চুপ করে থাকলাম। রিকি বলতে থাকলো, আমি জানি বাবি বাবাকে কৌন বনেগা করোড়পতির কথাটা জিজ্ঞেস করেছেন। রিকির গলাটা ক্রমশ ধরা লাগতে লাগলো। বাবা বাবিকে বলে দিয়েছেন, মা বাবা আমাকে খুব বকেছে। ওরা আমাকে বিয়ের আগে পই পই করে বলেছিল, রিকি এটাই তোর শেষ সুযোগ, স্বভাবটা পাল্টা, না হলে একদিন তোর শ্বশুরবাড়ির লোক তোকে বাপের বাড়িতে বসিয়ে দিয়ে যাবে। বিশ্বাস করো, আমি চেষ্টা করেছিলাম, আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু আমি জানি না কি করে এসব হয়ে যায়। হ্যালো হ্যালো, তুমি শুনছো? শুনছি। বিশ্বাস করো, ছোটবেলা থেকে কেন যে আমার এরকম হয়, আমি ভীষণ চেষ্টা করি জানো। এই জন্যই ছোটবেলা থেকে আমার একটাও বন্ধু নেই। আমি সত্যি বললেও আমাকে কেউ বিশ্বাস করে না, আমাকে কেউ বোঝে না, কেউ না। তুমি অ্যাটলিস্ট আমাকে বোঝার চেষ্টা করো। আমার ভেতর ভেতর একটা ভীষণ ইনসিকিউরিটি কাজ করে, সবাইকে হারিয়ে একা হয়ে যাবার ভয়। আমি দেখলাম রিকির জন্য আমার গলার মধুটা আর নেই। আধ গম্ভীর গলাতেই বললাম, ম্যাকাউতে যাওয়াটা আপাতত ক্যান্সেল করছি। তুমি আমাকে নিতে আসবে না? একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আসবো। বিয়ে যখন করেছি তখন আমার দায়িত্ব আমি পালন করব। শুধু দায়িত্ব, ভালোবাসা নয়? তুমি তো আমার মতো মিথ্যা বলো না, তাহলে কেন এসব বলেছিলে? আমরা এই পৃথিবীতে একদম অন্য দম্পতি হয়ে থাকবো, ঝগড়া, কথা বন্ধ এসব আমরা কখনো করব না, সব নিজেদের মধ্যে মিটিয়ে নেব। ফোনটা ছেড়ে দিলাম, কিন্তু ফোনটা ছেড়ে দেওয়ার পরও ফোনটা স্ক্রিনের দিকে চুপ করে তাকিয়ে বসে রইলাম। ফোনের ওয়ালপেপারে রিকির সেই মুখটা, সিঁথির সিঁদুরটা অল্প ধেবড়ে আছে, টানা টানা বড় বড় চোখ দুটো আমার দিকে চেয়ে আছে, যেন বলছে, তুমি
তুমি আমাকে ভালোবাসো, এটাও কি মিথ্যা? মিহির দ্বারা দ্বিতীয় ল্যাপটা শেষ করে আমার সামনে এসে বলল, কি দৌড়াবে না? শরীর খারাপ লাগছে নাকি? আমি উঠে দাঁড়ালাম। মিহিরদা রিপনদার পায়ের সঙ্গে ছন্দ মেলালাম। গুগল পৃথিবীর সব সমস্যার উত্তর এখনো খুঁজে দিতে পারিনি। গুগল জানে না ভালোবাসার শক্তি কতটা। আমার 2 সপ্তাহের সুখের এপিসোডটাকে আমি সারা জীবনের এপিসোড করবই। রিকিকে আমি ভালো করে তুলবই। আমার পা দুটো শক্ত হয়ে উঠল। ভেতর থেকে একটা শক্তি উঠে আসছে। পেছন থেকে এই রিপনদার ক্ষীণ গলা পেলাম, কি রে এত জোরে দৌড়চ্ছিস কেন? 100 মিটারের স্প্রিন্ট টানছিস নাকি? আমি দৌড়তেই থাকলাম। শেষ করলাম আজকে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের একটি গল্প, সুখ অসুখ। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।